একজন মানুষ ২য় বিয়ে করার আগে যতবার চিন্তা করে, যতবার এনালাইসিস করে, ১ম বিয়ে করার ক্ষেত্রে ততটা এনালাইসিস করে না, ততটা চিন্তা করে না এবং এই কারণে ১ম বিয়েটা ডিজাস্টার হয়। ১ম বিয়েতে অনেক ভুল করে বসে। যে ভুলগুলো আসলে সে ২য় বিয়েতে করতে চায় না বা করে না। আপনি যদি ১ম বিয়ে করে থাকেন বা ২য় বিয়ে করে থাকেন বা আপনি যদি বিয়ে করার জন্য প্ল্যান করে থাকেন, আমি কয়েকটা পয়েন্ট শেয়ার করব যে পয়েন্টগুলো মাথায় রাখতে পারেন কাউকে বিয়ে করার আগে। তাকে অবজার্ভ করার ক্ষেত্রে বিকজ আমি অনেক সময় প্রশ্ন শুনতে পাই, আমাকে জিজ্ঞাসা করেন যে, "কাকে বিয়ে করব? কি দেখে বিয়ে করব? ওর মধ্যে এই কোয়ালিটি আছে, আমি কি ওকে বিয়ে করব কিনা? কিভাবে আদর্শ আ ছেলে খুঁজে পাবো, আদর্শ মেয়ে খুঁজে পাবো?" there is no আদর্শ ছেলে or মেয়ে। বাট আপনি এই কোয়ালিটিস গুলো মাথায় রাখতে পারেন যে এই কোয়ালিটিস যদি থাকে, যেগুলোকে আমি রেড ফ্ল্যাগ বলছি, এই রেড ফ্ল্যাগ দেখলে তার সাথে সম্পর্ক করাটা বিপজ্জনক। এবং তার সাথে বিয়ের পর আপনার লাইফ ডিজাস্টার হতে পারে বলে আমি মনে করি। আজকের ভিডিওতে আমি যে ৫ টা রেড ফ্ল্যাগ সম্পর্কে বলবো বা ৫ টা কোয়ালিটি সম্পর্কে বলবো, এই কোয়ালিটিটা ছেলের মাঝেও থাকতে পারে, মেয়ের মাঝেও থাকতে পারে। আপনার অপোজিট পার্টনারের মধ্যে এই কোয়ালিটিস গুলো দেখলে আরেকটাবার রিথিঙ্ক করার চেষ্টা করবেন। আরেকটাবার ক্রিটিক্যাল এনালাইসিস করার চেষ্টা করবেন যে আদৌ আপনি এই সম্পর্কটা রান করতে চান কিনা বা শুরু করতে চান কিনা। নাম্বার ১, একজন ছেলে বা একজন মেয়ে তার প্যারেন্টের সাথে কিরকম আচরণ করেন? মনে করেন আপনি একজন মেয়ে, আপনি একটা ছেলেকে বিয়ে করতে চান। ছেলেটা তার মায়ের সাথে কেমন আচরণ করেন? অথবা আপনি একজন ছেলে একটা মেয়েকে বিয়ে করতে চান। মেয়েটা তার বাবার সাথে কেমন আচরণ করেন? ইন জেনারেল একজন মানুষের জন্য তার প্যারেন্টস হচ্ছেন ১ম কোনো পুরুষ এবং নারী যার সাথে তার ইন্টারেকশন হয়। তো যে মেয়েটা তার লাইফে ১ম পুরুষের সাথে ভালো আচরণ করেন না, মানে তার বাবার সাথে ভালো আচরণ করেন না বা যেই ছেলে তার মায়ের সাথে ভালো আচরণ করে না, যিনি কিনা তার লাইফে ১ম নারী, আশা করা যায় না যে সে ভবিষ্যতে আপনার সাথে ভালো আচরণ করবেন অথবা আপনাকে ভালোভাবে ট্রিট করবেন। যে তার বাবার সাথে রুড বিহেভ করে, বাবাকে সহ্য করতে পারে না, ধারণা করা যেতে পারে তিনি আপনার সাথেও রুড বিহেভ করবেন, আপনাকেও তিনি সহ্য করতে পারবেন না। এইখানে আপনি তর্কে যেতে পারেন, অনেক রকমের লজিক দেখাতে পারেন। আমি কোন লজিকে যেতে চাচ্ছি না, কোন ডিবেট এ যেতে চাচ্ছি না। আমি জাস্ট আমার এক্সপেরিয়েন্স বলছি ক্লায়েন্ট দেখার উপর বেস করে। এর উপর কোনো রিসার্চ আমি করিনি। বাট আপনি চিন্তা করতে পারেন যে কি কারণে হচ্ছে না। ফ্যামিলি টক্সিক, ফ্যামিলিতে অনেক কনফ্লিক্ট, সেগুলো ডিফারেন্ট কেস। বাট ইন জেনারেল তার কোনো কারণে তার বাবাকে সহ্য হয় না, তার কোনো কারণে তার মাকে সহ্য হয় না। দেন ইটস আ রেড ফ্ল্যাগ যে তার কোনো একটা সময় পর আপনাকেও সহ্য হবে না। নাম্বার ২, মানি ম্যানেজমেন্ট। একজন মানুষ তার লাইফে ফাইন্যান্সিয়াল বিষয়গুলোকে কিভাবে ম্যানেজ করছেন। দেখেন টাকা-পয়সা লাইফে খুবই ইম্পোর্টেন্ট। যে মানুষ মানি সেভ করে না, মানি ইনভেস্ট করে না, অকারণে পারচেজ করছে, অনলাইনে পারচেজ করছে, কোনো দরকার নেই তারপরও পারচেজ করছে এবং যে তার ফাইন্যান্সিয়াল বিষয়গুলোতে অ্যাওয়ার না, ইলিটারেট থাকছে ফাইন্যান্সিয়াল বিষয়গুলোতে, দেন সে ভবিষ্যতে আপনার লাইফেও ডিজাস্টার করতে পারে। আপনার ফাইন্যান্সিয়াল লাইফে ডিজাস্টার হওয়ার চান্সেস অনেক বেশি। আপনি অনেক আর্ন করেন, কোনো সমস্যা নেই। বাট যদি কোনো ফাইন্যান্সিয়াল ম্যানেজমেন্ট না থাকে, মানি ম্যানেজমেন্ট না থাকে, দেন আপনি কোনোদিনও আশা করতে পারেন না যে আপনার লাইফটা সুখের হতে পারে বা স্টেবল থাকতে পারে। সো পার্টনার কিভাবে তার মানি ম্যানেজ করছে, আপনার উড বি পার্টনার কিভাবে তার মানি ম্যানেজ করছে, এই বিষয়টা আপনি অবশ্যই অবজার্ভ করার চেষ্টা করেন। যদি দেখেন সে অকারণে খরচ করছে, ফর নো রিজন খরচ করছে, then it could be a red flag. নাম্বার ৩, কনফ্লিক্ট রেজোলিউশন। মানুষের লাইফে কনফ্লিক্ট থাকবে। এমন কোনো মানুষ পাবে না যার লাইফে কোনো কনফ্লিক্ট নেই। কিন্তু তার কনফ্লিক্ট এলে তিনি কিভাবে এটাকে সলভ করেন, কিভাবে ফেস করেন। কিছু মানুষ দেখবেন কনফ্লিক্ট দেখলে পালিয়ে যায়। কনফ্লিক্ট গুলোকে এভয়েড করেন। কিছু মানুষ থাকেন কনফ্লিক্ট দেখলে শাটডাউন হয়ে যান বা ফ্রিজ হয়ে যান। অ্যান্ড কিছু মানুষ কনফ্লিক্টটাকে ফেস করেন, ফাইট করেন, প্রবলেমটা সলভ করার চেষ্টা করেন। যদি দেখেন আপনার পার্টনারের মধ্যে পালিয়ে যাওয়ার টেনডেন্সি আছে অথবা ফ্রিজ হয়ে যাওয়ার টেনডেন্সি আছে, দেন আমি মনে করি ইট কুড বি আ রেড ফ্ল্যাগ। কারণ যখনই আপনাদের সম্পর্কের মাঝে টানাপোড়েন শুরু হবে, যখনই আপনাদের এই রিলেশনশিপে কোনো একটা কনফ্লিক্ট দেখা দিবে, তখন তিনি হয় পালিয়ে যাবেন, নয়তো ফ্রিজ হয়ে যাবেন, স্টাক হয়ে যাবেন। অ্যান্ড
আপনি তখন আসলে খুব বিপদে পড়বেন যে আপনি আসলে কি করবেন? আপনার পার্টনার ঝগড়া হলেই পালিয়ে যাচ্ছে, ঝগড়া হলেই ফ্রিজ হয়ে যাচ্ছে, শাটডাউন মোড এ চলে যাচ্ছে, আপনার সাথে কথা বলছে না বা আপনাকে ইনসাল্ট করে কথা বলছে। দেন এটা আপনার জন্য একটা বড় রেড ফ্ল্যাগ। নাম্বার 4 সোশ্যাল সার্কেল। আপনি যখন একটা মানুষকে বিয়ে করছেন, আপনি শুধু ওই মানুষটাকে বিয়ে করছেন না, তার ফ্যামিলির সাথে ইনভলভ হচ্ছেন, তার সার্কেলের সাথে ইনভলভ হচ্ছেন। যে মানুষের সার্কেল হচ্ছে প্রচন্ড টক্সিক, যে পারসনের সার্কেল হচ্ছে খুবই ব্যাকবাইটিং করে, যেই পারসনের সার্কেল অলওয়েজ ক্রিটিসাইজ করে ফর নো রিজন, বাই নেচার তার মধ্যে এই কোয়ালিটিস গুলো গ্রো করবে। যখন দেখবেন একটা সার্কেল ম্যাক্সিমাম মানুষ কোনো বিষয়ে অ্যাডিক্টেড, লেটস সে ড্রাগস অ্যাডিক্টেড, দেখবেন আপনার পার্টনার মধ্যে ড্রাগস নেওয়ার টেনডেন্সি গ্রো করছে। বাই নেচার হিউম্যান হচ্ছে পিয়ার যে প্রেশারটা থাকে ওটাকে অ্যাকনলেজ করে এবং এটা মেইনটেইন করার চেষ্টা করে। আবার যদি দেখতে পান কোন একটা সার্কেলে ম্যাক্সিমাম মানুষ ডিভোর্স দেওয়ার টেনডেন্সি আছে, দেন আপনি মনে করতে পারেন আপনার পার্টনারও কিছু থেকে কিছু হলে আপনাকে ডিভোর্স দেওয়ার চেষ্টা করবেন। যে আমার সার্কেলে তো সবাই ডিভোর্স দিয়েছে। আমরা তো ওগুলা অ্যাকসেপ্ট করিনি। আমরা তো অ্যাডজাস্টমেন্ট এ যাইনি। দেন তোমাকে আমি ডিভোর্স দিব। সো সোশ্যাল সার্কেলটাকে অবজার্ভ করাটা খুব ইম্পোর্টেন্ট। সোশ্যাল সার্কেল যদি পজিটিভ থাকে, আপনার পার্টনারের মধ্যে পজিটিভ কোয়ালিটিস গ্রো করবে। সেও তখন এই পজিটিভ বিষয়গুলোকে নার্চার করবে। বাই এনি চান্স যদি সার্কেল হয় একটু টক্সিক, একটু নেগেটিভ, দেন তার মধ্যেও এই কোয়ালিটিস গুলো গ্রো করতে পারবে। সো চেক করবেন তার সোশ্যাল সার্কেলটা কেমন। নাম্বার 5 ওয়ার্ক রিলেশনশিপ। মানেটা হলো একজন মানুষকে সারা জীবন কাজ করতেই হবে। আপনি যেই প্রফেশনে যান না কেন আপনাকে অবশ্যই কাজ করতে হবে। আপনি যদি হোম মেকারও হন, দেন আপনাকে অবশ্যই কাজ করতে হবে। হোম মেকারও ইটস আ প্রফেশন। যদিও বাংলাদেশে হোম মেকারকে কোনো প্রফেশন মনে করা হয় না। বাট আমি পার্সোনালি মনে করি বা এজ এ থেরাপিস্ট মনে করি যে হোম মেকার একটা বড় প্রফেশন। যে প্রফেশনকে আমরা মূল্যায়ন করি না। এনিওয়েজ, যে মানুষ তার কাজগুলোকে মূল্যায়ন করে না, কাজগুলো ফেলে রাখে, লাইক প্রোক্রাস্টিনেট করে, পরে করবে বলে রেখে দিচ্ছে, একটু লেজি টাইপের, সে মানুষ যদি আপনার পার্টনার হয়, সে সবসময় দেখবেন আপনার লাইফে ডিজাস্টার করছে। আপনি কাজ করতে চাইলেও তিনি কাজ করতে চাইবেন না। তিনি অলওয়েজ চেষ্টা করবেন একটু রিল্যাক্স করি, আরাম করি, কাজগুলোকে এভয়েড করি। অ্যান্ড কাজই হচ্ছে জীবন। আপনার লাইফে যেরকম সম্পর্কের একটা গুরুত্ব আছে, ঠিক তেমনিভাবে আপনার লাইফে কাজেরও একটা ভ্যালু আছে। যে মানুষ তার কাজকে ভ্যালু দেয় না, কাজ করতে চায় না, পালিয়ে বেড়ায়, এভয়েড করে, প্রোক্রাস্টিনেট করে, সে আপনার লাইফেও কিন্তু ওই ইমপ্যাক্টটা ক্রিয়েট করতে পারে। সো অবশ্যই বিয়ে করার আগে এই ৫ টা বিষয় খেয়াল রাখবেন, দেখার চেষ্টা করবেন। আমি কখনোই বলছি না আপনি 100% সবগুলোই পেয়ে যাবেন বা 100% সবই নেগেটিভ থাকবে। মানুষের মধ্যে পজিটিভ সাইড থাকবে, এরিয়াস অফ ইমপ্রুভমেন্ট থাকবে। আপনি একটু নিজের সাথে নিজে সেলফ টক করে দেখেন। কতটুকু আপনি আসলে একসেপ্ট করতে পারেন, কতটুকু আপনি আসলে ম্যানেজ করতে পারেন। আপনি কখনো এঞ্জেল টাইপ মানুষ খুঁজে পাবেন না অর আপনি ডেভিল টাইপ কোনো মানুষ খুঁজে পাবেন না। কারো মধ্যে দেখবেন হয়তো কাজ করার একদম টেনডেন্সি নেই। বাট বাকি সবগুলোতে তার পজিটিভ আছে। দেন আপনি যদি অ্যাকসেপ্ট করতে পারেন, ওয়েল এনাফ। আপনি আবার দেখতে পারেন যে কিছু মানুষ হয়তো খুবই অ্যাডিক্টেড, লেটস সে মোবাইল অ্যাডিক্টেড। বাট বাকি সবগুলোতে সে টপ নচ চলছে। আপনার সাথে আপনার ডিসকাশন। আপনি কোন পয়েন্টগুলো, কোন রেড ফ্ল্যাগ গুলোকে অ্যাকসেপ্ট করতে পারেন, কত রেশিওতে অ্যাকসেপ্ট করতে পারেন। ইটস ইউর চয়েস, ইটস ইউর ডিসিশন। তাই ১ম বিয়ে করার আগে ২য় বিয়ে করার মতো করে চিন্তা করেন। আপনি কি কারণে বিয়ে করতে যাচ্ছেন এবং কাকে বিয়ে করতে যাচ্ছেন? কতদিন আপনি এই সম্পর্কটাকে সাস্টেইন করতে পারবেন? ভেবে দেখবেন।